হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপ বলছি। আজকে আমাদের সুন্দরবন ঘোরার দ্বিতীয় দিন। আজ এই লোকনাথ ট্রাভেলস আমাদের নিয়ে এসেছে সুন্দরবনে। আর নৌকাটা হলো রাজলক্ষ্মী। বন্ধুরা, আমাদের ঘর ভালোই দিয়েছে, ঘরটা দেখো। দুটো বেড আছে, আর এই দেখো মা বসে আছে, বাবা শুয়ে আছে। আমরা এক্ষুনি বেরোবো বন্ধুরা, কেননা আমাদের চা আসবে, চা খেয়ে সব বেরোবো। আবার ওই রাজলক্ষ্মী বোর্ডে যাব। আর লোকনাথ ট্রাভেলসে আমরা এসেছি প্যাকেজে। আর আমাদের আজকে তো দ্বিতীয় দিন। কালকে যা যা ঘুরেছি বাড়িতে গিয়ে বন্ধুরা দেবো তোমাদের সব কিছু। এখানে নেট পাওয়া যাচ্ছে না, নেটের খুবই একটু প্রবলেম আছে, নাহলে ঘরটাও ভালো দিয়েছে। আর খাওয়া দাওয়া অসাধারণ, তুলনাই হয় না, খুব সুন্দর খাওয়া দাওয়া এখানে। চলো আজকের দিনটা আমরা এনজয় করি, তোমরা দেখো। আর তোমরা লাইক শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন বন্ধুরা। আমরা সবাই মিলে এখন যাচ্ছি বোটে, এখন নৌকায় উঠে এখন আজকে আবার দেখবো। আজকে দ্বিতীয় দিন, আজকে সুন্দরবনের আবার যা যা কিছু দেখার আছে চলো দেখি। এবার লঞ্চে উঠে বসলাম, এই এখন ছাড়লো লঞ্চটা, এখন যাচ্ছি বন্ধুরা। অনেক কষ্টে উঠলাম এখানে। অর্ঘ্যদীপের বাবা, আমার একটা দাদা ধরে ধরে, আর এইখানকার ছেলেগুলো ধরে ধরে আমাকে ওঠালো। এই দেখো বন্ধুরা, চারিদিকে শুধু জল দেখো। বন্ধুরা দেখো, সকালবেলা যাচ্ছি লঞ্চে করে, অপূর্ব দৃশ্য দেখো, কত ভালো লাগছে। সকালটা এত মিষ্টি লাগছে যে কি বলবো বন্ধুরা, খুব ভালো লাগছে। জলে নৌকায় একদম একটা অন্যরকম দৃশ্য। আপনার সজনেখালিতে এসছি, এখানে পারমিশনের জন্য সব দাঁড়িয়ে আছে। আমাদের লঞ্চের লোক দাঁড়িয়ে আছে পারমিশনের জন্য। পারমিশন হলে তারপরে জঙ্গলে যাব, তারপরে ঢোকা যাবে সজনেখালিতে। এই যে বন্ধুরা দেখো কত বাঁদর, এখানে বাঁদর আছে, বাঁদরের বাচ্চা আছে, কি সুন্দর দেখো। ছোট বাচ্চা নিয়ে গেলে মানুষের বালিগড়। এটা খুবই ক্রিটিক্যাল এন্ডেঞ্জার স্পিসিস কচ্ছপ। 2004 সালে জিওলজিক্যাল সার্ভে থেকে বলা হয়েছিল যে এই প্রজাতি কচ্ছপ এক্সটিংক্ট হয়ে গেছে। তা যাই হোক, 2004-এর পরে ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু ডিম নিয়ে আসে, সেগুলো অলিভ লিলির ডিম মনে করে নিয়ে এসেছিল এখানে ব্রিডিং করাবে বলে। তখন কিছু নতুন বাচ্চা ওই অলিভ লিলির সাথে বেরিয়ে আসে, যেটাকে আমরা বালিগড় বা রিভার টারাপিন বলা হয়। তো যাই হোক, 2012 সালে এদের সংখ্যাটা 25টা ছিল। এটা ওদের আর্টিফিশিয়াল একটা প্রজনন ক্ষেত্র। এই জায়গাটা দেখছেন, প্রতি বছর এখানে ওই 12টা যে আমাদের এখানে অ্যাডাল্ট ছিল ওই সময়ে 2012-তে, তার থেকে আমরা কৃত্রিমভাবে প্রজনন শুরু করেছি। বাংলাদেশেও কৃত্রিমভাবে প্রজনন শুরু করা হয়েছিল 2012 সাল থেকে। এখন সারা পৃথিবীতে এদের সংখ্যাটা প্রায় 1000-এর কাছাকাছি হয়ে গেছে। এবং একটা ভালো সংবাদ, এই প্রজাতির কচ্ছপ হচ্ছে গত কয়েক মাস আগে সুন্দরবনে খাঁড়িতে ছাড়া হয়েছে জিপিএস দিয়ে পিঠে। সুতরাং এই তারা কীভাবে বাঁচবে বা বাঁচছে না কেন
সেগুলো দেখা যাবে। আর এই কচ্ছপগুলোর সাথে আমাদের দেশি কচ্ছপের কী পার্থক্য রয়েছে, এদের লাইফ টাইম প্রথমেই বলবো একটু কম, 80 থেকে 100 বছর বাঁচে। এদের শারীরিক ওজন হচ্ছে 12 থেকে 15 কিলোগ্রামের মতো হতে পারে। এরা নোয়া জলে থাকে, আর এরা কিছুক্ষণ বাদে বাদে এদের শ্বাস নেওয়ার জন্য জলের বাইরে বেরিয়ে আসতে হয়। আর আমাদের গ্রামের দিকের কচ্ছপগুলো হাত ছুঁয়ে দিলেই কি হয়, ওরা হাত পা শরীর সব সেলের মধ্যে নিতে পারে, এরা কিন্তু নিতে পারে না। এরা কিন্তু সবই বড় বড় পা হাত থাকে, সেটা সিরিজ থাকে, আর এদের সেলটাও কিন্তু হার্ড সেল। তো যাই হোক এই পার্থক্যগুলো আমাদের দেশের কচ্ছপের সঙ্গে এদের রয়েছে। তো যাই হোক এই কচ্ছপগুলো মাঝে মাঝে জল থেকে উপরে উঠছে, এটা আমরা কিন্তু দেখতে পাবো। আর ওখানে একটা অ্যাকুরিয়াম আছে, অ্যাকুরিয়ামটা সকালে পরিষ্কার করছে, এখন কতটা কী করেছে বলতে পারছি না। অ্যাকুরিয়ামের মধ্যেও কিন্তু দুটো কচ্ছপ রাখা ছিল বা আছে। তো যাই হোক এখন কচ্ছপগুলো একটু দেখবো, তারপরে কুমিরের পুকুরের কাছে যাবো, ওখানে কুমিরের পুকুরে কুমির আছে, তারপরে অস্তরটা দেখে তারপরে আমরা বোর্ডে ফিরে যাব। তারপরে আমরা জঙ্গলের গভীরে, এখান থেকে প্রায় 35-40 কিলোমিটার জঙ্গলের দক্ষিণে যাব। সুদানখালি অষ্টওয়ার, দোবাকি অষ্টওয়ার দেখবো, পঞ্চমুখানি দেখবো, সেখান থেকে বে অফ বেঙ্গলের দিকে একটা ওপেনিং ভিউ আছে সেটা দেখবো। তারপরে আমরা ঝড়খালিতে টাইগার রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, যেখানে 3টে বাঘ রাখা আছে, সেখানেও আমরা যাব। আর ওখানে কুমিরও আছে, প্রায় 11টার মতো কুমিরও কিন্তু ঝড়খালিতে রাখা আছে। সব বসিয়ে দিয়ে বিলাল বিলাল টাইম মেনটেন করে সবাই তাড়াতাড়ি চলে আসবে। এটা গোলপাতার গাছ বলছে। দেখেছি দেওয়া রয়েছে এই টাওয়ারে উঠে সমস্ত গাছপালা বাঘেতে কি করে, বাঘেতে ভাবলে কাকে খাবো। সমস্ত গাছ লবণ জলে বাঁচতে পারে, তাদেরকে আমরা ম্যানগ্রোভ বলে থাকি। ম্যানগ্রোভ হতে গেলে তাদের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তাদের শ্বাসমূল আছে, ঠেসমূল আছে, স্নেক রুট আছে, নি রুট আছে, বাট্রেস রুট আছে, আর জরায়ুচঙ্কু উদ্গম আছে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের ম্যানগ্রোভের মধ্যে দেখতে পাই। যাই হোক এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুটো রকম বৈশিষ্ট্য আমরা দেখছি। তার মধ্যে এখানে আছে ব্রিদিং রুট, শ্বাসমূল, যেটাকে আমরা নিউম্যাটোফোর বলে থাকি। আমরা জানি সুন্দরবনের যে গাছ আছে, তবে সব গাছের কিন্তু শ্বাসমূল হয় না। এটা আপনারাও অনেকে ভুল করে যে ম্যানগ্রোভ মানেই সবার শ্বাসমূল থাকে, এরকম নয়। কিন্তু কিছু গাছের শ্বাসমূল আছে, কিছু গাছের ঠেসমূল আছে, কিছু গাছের শ্বাসমূল ঠেসমূল কোনোটাই নেই, কিন্তু সে নোনা জলে বাঁচতে পারে, সেটাও কিন্তু ম্যানগ্রোভ। যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি শ্বাসমূলগুলো মাটি বের করে উঠে আছে। এগুলো তীক্ষ্ণ, ফলার মতো শক্ত, আবার নরমও আছে কিন্তু। যাই হোক এগুলোকে আমরা শ্বাসমূল কেন বলছি, সুন্দরবনটাকে তো আমরা এভারগ্রিন ফরেস্ট বলে থাকি। প্রত্যেকটা গাছের পাতা আছে, গাছ তো পাতা দিয়ে শ্বাসকার্য চালাবে, তাহলে শিকড় দিয়ে কেন চালাবে? শিকড়ের কি প্রয়োজন? পাতা তো আছে, পাতাই তো তার কাজ মিটে যাওয়ার কথা হিসেবে। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়, এখানে জোয়ার ভাটাতে 5 থেকে 6 মিটার করে জল ওঠানামা করে। জল যখন বেড়ে যায় তখন কিছু গাছ জলের নিচে ডুবে যায়। 1 ঘন্টা 2 ঘন্টা যখন গাছটা জলের নিচে ডুবে থাকছে, তখন তো তার বাঁচার জন্য অক্সিজেনের প্রয়োজন। কোথায় পাবে? রাত্রেতে যেমন গাছ অক্সিজেন নেয়, কামনা ছেড়ে দেয়, তদ্রুপ জলের নিচে থাকাকালীন অবস্থাতে তাদের বাঁচার জন্য অক্সিজেনের প্রয়োজন। এই শিকড়গুলো কি হয়, মাটিটা খুব কাদা মাটি, এখানে মাটির ভিতরে রন্ধ্র কম থাকার কারণে মাটির মধ্যে থেকে শিকড়টা অক্সিজেন নিতে পারে না। এর জন্য মাটি ভেদ করে জলের মাটির উপরে চলে আসে, বাতাস থেকে সহজে অক্সিজেনটা নিয়ে সঞ্চয় করে রেখে দেয়। এগুলোকে আমরা যদি অক্সিজেন স্প্রিঙ্গার বলি ভুল হবে না। তারপর যখন এমার্জেন্সি টাইম আসবে তখন সঞ্চিত অক্সিজেনটা কিন্তু এরা ব্যবহার করে থাকে। এটা প্রতিনিয়ত দানা, এই ধরনের সাপোর্ট থাকে, ঝড় তুফানে এটাকে সহজে ফেলতে পারে। ওই লাইনটাতে যেটা ওই পাতলা পাতলা হয়ে আছে ওটা সুন্দরী, এই পাশের লাইনটা রয়েছে পশুর গাছ, আর তার পরের লাইনটা রয়েছে কাঁকড়া গাছ। ওই গাছের ফুলের গাছটার নাম হচ্ছে কাঁকড়া, গাছটার নাম কাঁকড়া গাছ, কেননা ওই গাছের ফুলের সাথে লাল কাঁকড়া। এই যে কাঁকড়া গাছ, এই যে বাটারফ্লাই গাছ, শর্ট করে তোল, সুন্দরবনের বাটারফ্লাই গাছ।
এই যে বাটারফ্লাইয়ের মতো দেখতে আমরা নদীর চরে সি বিচে যে কাঁকড়া দেখতে পাই তার সাথে এইরকম লাল দেখতে ভিতরে পাবলিকগুলো লাল টুকটুকে থাকে, এই জন্য এটাকে কাঁকড়া মতো দেখতে। আর এটা বাটারফ্লাই গাছ, ফুলটা কোনটা? ওই যে বাটারফ্লাই যে পাশে পাশে যে এই যে সাইডে সাইডে বাটারফ্লাই গাছ এগুলো সুন্দরবন। দূরে এই জঙ্গলে একটা গোসাপ শুয়ে আছে, দেখো দূরে। এখান থেকে জঙ্গল শুরু হলো, এবার থেকে যা যা দেখবো তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা কি গভীর জঙ্গল, এই জঙ্গলের ভেতরে সব বন্য রয়েছে, আবার সময় তাদের দেখা যায় না। এটা বনবিবি মায়ের মন্দির। এটা সুন্দরী গাছ। এই খলসি গাছ, এই খলসি গাছের মধু হচ্ছে সর্ববিখ্যাত। বেস্ট হানি মেকার। এখানেই তিনটে এই হয়ে গেল। এখানে আবার লাইট জ্বলে নাকি রাত্রে, ক্লিয়ার লাইট জ্বালালেও জ্বালাতে পারে। শুকিয়ে গেছে আবার এই যে জল জোয়ারে আর জল আছে, জোয়ার তো আগে চল একটু সামনে এখানে নিয়ে আসবে না। মায়ের পূজা প্রথমেই প্রচলন করেছিল এই দুঃখে, এই লেখাটা করে দেন তাহলে দর্শন পেয়েছিল এই হচ্ছে লেখাটা বাড়ি থেকে পড়লে বুঝিয়ে দেবে। কি হলো? কিছু হয়েছে নাকি স্যার? হয়ে গেল
স্কুলে থাকি এই চলে গেল বলতে না বলতেই দেখেছেন আমি তো তোমরা একটু পুরো সামনের দিকে যাও চাপবি চাপবি পিঠে চাপবি কুমিরে বাবা এটা বড় কুমির দেখছি কুমিরে পিঠে চাপবি আবার যাবো দাঁড়িয়ে বললি আমি বলবো কি করে এটা মরা মনে হয় একটু না না বলে কি মরা যদি আরে কেউ একটু ফটো মালিয়ার ছেলে গেছে এটা একটা সলিড আছে ওটা যখন পেট পুরো ঝুলে গেছে না খেতে পারে বাচ্চা দিয়েছে চলো এটার নামটা কি? হ্যাঁ তারপর পেলাম না। ছোট বার ওই কুমির আবার বলবে ভালো ছিল